গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর যখন ভয়াবহ আক্রমণ হলো, পরে সব রাজনৈতিক দলকে তাদের পক্ষে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু ঘটনাস্থলে এনসিপিকে রক্ষা করার জন্য বা তাদের প্রতি সমর্থন হিসেবে অন্য কোনো সংগঠন এগিয়ে আসেনি। আপনি এই মন্তব্যের জন্য কতটা মানে তার মন্তব্য আপনি কতটা সঠিক মনে করেন যে এনসিপিকে আসলে মানে একটা বিপদে পড়তে দেখছি, ভদ্রতা করে একটা দিলাম, কিন্তু আমরা কেউ ওই কাজটা করতে চাই নাই, এইটা আপনি কতটা সঠিক মনে করেন? পাশে দাঁড়ায়নি। পাশে দাঁড়ানোর বিষয়টা আমি আপনাকে একটা কথা বলি। যখন আপনার যে ঘটনাগুলো ঘটেছে, ডিসম্যান্টেল যখন হয়ে গেছে, আক্রমণ যখন হয়েছে, স্টেজে আগুন দিয়েছে, তখন এনসিপি নেতৃবৃন্দরা আপনার পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছে। তার মধ্য দিয়ে কিন্তু আপনার আওয়ামী লীগ বা আপনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অথবা গোপালগঞ্জের অধিবাসী যারা দাবি করেন, তাদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সংঘর্ষে লিপ্ত ছিল। সে সময় সেই সংঘর্ষের মাঝখানে কারো যাওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত বা যৌক্তিক ছিল কিনা সেটা আমি মনে করি না, বিবেচনার মধ্যে আনি না। আমি মনে করি যে আপনি নিজেকে স্বপ্রণোদিত ভাবে বিপদের মধ্যে ঠেলে দেবেন, কারণ ততক্ষণে তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। দ্বিতীয় যে কাজটা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু মিছিল করা হয়েছে সমগ্র গোপালগঞ্জ শহর জুড়ে। তারা শহর প্রদক্ষিণ করেছেন, তারা শান্তির পক্ষে, এবং যারা আপনার এই বিশৃঙ্খলা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দায়িত্বশীলতার পরিচয়টা দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে আমি কাউকে নিজেকে বিপদগ্রস্ত করার কোনো কারণ আমি মনে করি না। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অবস্থান থেকে যথার্থ দায়িত্ব পালন করেছে। সেক্ষেত্রে তাকে যদি কেউ বলেন যে দায়িত্বহীনতার আপনার অপবাদ দেওয়া হয় কিংবা বোঝা চাপানো হয়, সেটা সঠিক না। ওকে, অসীম ভাই, মাসুদ ভাই যে কথাটি বললেন যে আসলে জামাতে ইসলামী সে সময় একাধিক অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানগুলি তারা শান্তিপূর্ণভাবে করতে পেরেছেন, কেন্দ্রীয় নেতাদেরও অংশগ্রহণ ছিল, আপনিও বলেছেন বিএনপি বিভিন্ন রকম অনুষ্ঠান করেছে। আপনার কাছে কি মনে হয় যে এনসিপিকে আক্রমণ এবং জামাতে ইসলামী এবং বিএনপিকে আক্রমণ না করা, সেইটা কি আসলে বা সেরকম পরিস্থিতি না পড়া, সেটা কি আসলে বিএনপি বা জামাতে ইসলামকে সমীহ করা, নাকি আওয়ামী লীগ এখনো মনে করে এনসিপি তাদেরকে আসলে উৎখাত করেছে, বিএনপি বা জামায়াত নয়? আপনার এই শেষ কথাটাই হচ্ছে আমি আপনার সঙ্গে একমত দিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলাম, এগুলো আপনার রেজিমেন্টেড ফোর্স এই মুহূর্তে বাংলাদেশে, এটা আপনি মানেন বা না মানেন। আওয়ামী লীগ ফেসিস্ট হিসেবে 15 বছর শাসন করেছে, কিন্তু এই দলগুলোকে দমাতে পারেনি। জামাত ইসলামের রেজিস্ট্রেশন তারা বাতিল করেছে, কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেনি। ওই সাহসটুকু বাংলাদেশ আওয়ামী লীগের ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার খালে বিলে নালায় দৌড়িয়েছে, দাবড়িয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে দাবিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ। তার মানে তাদের শেকড় কত গভীরে প্রথিত, এটা বাংলাদেশ আওয়ামী লীগ খুব ভালো করে জানে। এখন কথাটা হচ্ছে এনসিপির উপরে তাদের যে রোষটা, যেটা তাদের আক্রোশ, সেটা সঙ্গত কারণেই বেশি হবে। যদিও বলতেন আওয়ামী লীগ নেত্রী যে ছাত্ররা কিছু করছে না, ওই জামাত শিবির করছে। 18 সালেও আমরা দেখেছি জামাত শিবির করছে, 24 সালেও দেখেছি জামাত শিবিরই করছে। কিন্তু মূল বিষয়টা যে দেশটার যে কাঠিটা জ্বালানোর দরকার ছিল খড়ের গাদায়, সেটা এনসিপি, বা তখন তো আর এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোধা যারা ছিলেন তারা সেটা করেছেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বড় বড় রাজনৈতিক দল, যার অংশীদার বিএনপি, জামাত, সবাই। সো তাদের অন্তরের মধ্যে দাগটা, ক্ষতটা ওই একটা জায়গাতেই, যার কারণে তাদের উপরে তাদের সবচেয়ে বেশি আক্রোশ, বিষোদ্গার, সমস্ত কিছু। দ্বিতীয়ত আমি যে কথাটা বলেছিলাম যে তারা অপেক্ষাকৃত একটা দুর্বল অবস্থানে আছে, এবং এই দুর্বলতাটা তারা নিজেদের সৃষ্ট। কিন্তু আমার যে আশা ছিল যে তারা মনে করেন যে নতুন ধারার একটা রাজনীতি, একটা নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবেন, এগিয়ে যাবেন, কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতার অংশীদার হয়ে, এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ড, আমি খারাপ ভাবে বলছি না, এটা হয়তোবা তারা অসাবধানতা বশত অথবা না বুঝে করেছেন, যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে দেখা গেছে এনসিপি থেকে অনেকে পদত্যাগ করছেন। এনসিপির উপরে সাধারণ ছাত্র ছাত্রীদের আশা ভরসা নেই। আপনার তো ভালো লাগা উচিত, কারণ এনসিপি তো বিএনপিকেই ফলো করতেছে, তাই না? বিএনপির মতো একটা দল হইতেছে, নতুন দল হইতেছে না, নতুন বন্দোবস্ত দল হচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি,
আমি প্রতিযোগিতা যখন করি, দৌড়াই যখন, তখন আমি সামনের দিকে তাকাই। আমি পেছনে আমার কে আছে আমি তাকে দেখি না, কিংবা যে আমার সামনে আছে তাকে আমি ল্যাং মারি। আচ্ছা অসীম ভাই, আমি আমার পেস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনার করব। বক্তব্য পরিষ্কার। আমি মাসুদ ভাইকে একটা মন্তব্য পড়ে শোনাই, কিন্তু আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে। এই মন্তব্যটার প্রেক্ষিতে মাসুদ ভাই একটু আপনি যদি আমাদের জবাব দেন তাহলে আমাদের একটু ভালো হবে। কিন্তু আমরা অসীম ভাইকে আরেকটা প্রশ্ন করে আসবো আপনার প্রসঙ্গের প্রশ্নটাই, যে মাসুদ ভাই, জুনাইদ আলী নামে একজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছেন, স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন করেছেন বলে আমি এটা আপনাকে বলছি, যে চকবাজারে হত্যা নিয়ে আপনি প্রতিবাদ করলেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলেন, কিন্তু কক্সবাজারের হত্যায় চাইলেন না কেন, বা রাজনীতি করলেন না কেন? আমি আসছি আপনার কাছে মাসুদ ভাই, আমি শুধু এটি বলে রাখলাম। অসীম ভাই, মাসুদ ভাই একটি কথা বলতে চাইলেন বা বললেন আসলে সরাসরি, যে এই পুরো প্রক্রিয়াটি নির্বাচনকে বিলম্বিত করতে, প্রলম্বিত করতে বা এগিয়ে আনতেও এটা ব্যবহার করা হইতে পারে, কেউ কেউ এটা চাইতে পারে। আপনিও কি সেটা মনে করেন কিনা, যে নির্বাচনকে প্রভাবান্বিত করার কোনো চেষ্টা গোপালগঞ্জের ঘটনার অন্তর্নিহিত কারণ হিসেবে থাকতে পারে? এটা নিয়ে যদি আপনি একটা মন্তব্য করতেন। আমি টোটাল ডিস্টেবিলাইজ যত বেশি হবে তত বেশি নির্বাচন প্রলম্বিত হবে, বিলম্বিত হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শ্রদ্ধেয় ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি বলেছেন যে এই ধরনের অবস্থায় কিভাবে নির্বাচন সম্ভব। ঠিক একই সুরে এনসিপির নেতৃবৃন্দরা গতকালকে বলেছেন যে নিরাপত্তা দিতে পারেন না, তাহলে মনে করেন যে নির্বাচন যখন হবেন তখন দেশের জনগণের নিরাপত্তা কিভাবে দিবেন। তার মানেটা হচ্ছে যে পরিবেশটা স্থিতিশীল না একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য। তার মানেটা হচ্ছে যে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নির্বাচনটাকে এগিয়ে আনার জন্য যেটা বিষয়, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি সর্বজন শ্রদ্ধেয়, তিনি এখন আমার মনে হয় রিয়েলাইজ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিয়ে আমি বিদায় হয়ে যাই। আমার যে রেপুটেশন আছে, আমার যে স্ট্যান্ডিং আছে, যে শ্রদ্ধাবোধ আছে, সেটা নিয়ে যদি আমি বিদায় হতে পারি তাহলেই বোধহয় ওনার জন্য ভালো। এই বোধোদয়টা ওনার হয়েছে। সো ফর এন্ড এগেইনস্ট দুদিকেই, আমরা তো লয়ার, তো আপনারা সাংবাদিক, আপনারাও কিন্তু মুদ্রার এপিট ওপিট দেখেন। আমরাও, আমি একজন আইনজীবী হিসেবে তাই মনে করি যে এগিয়ে আনারও বিষয় থাকতে পারে, পিছিয়ে দেবারও বিষয় থাকতে পারে, কিন্তু এই এগিয়ে আনার প্রশ্নে এনসিপি কি আপনার কোনো কর্মকাণ্ড করবে বা অন্যরা তা করবে? এমনকি দেখেন পতিত যে আওয়ামী লীগ, তারাও কি চাইবেন যে তাদেরকে বাদ দিয়ে এদেশে নির্বাচন হয়ে যাবে? তারা তো একসময় এদেশে স্টেক হোল্ডার ছিলেন। সুতরাং আওয়ামী লীগ চায় সবকিছু একই সূত্রে গাথা। রাইট, আওয়ামী লীগ চায় ইলেকশনটা পরে হোক। আওয়ামী লীগ ইলেকশন যদি এখন হয় তাহলে তো দে আর লেফট উইথ নাথিং। রাইট। আর জামাত ইসলামী চায় ইলেকশন এপ্রিল মাসের মধ্যে হোক। জামাত ইসলাম এপ্রিল মাসে হোক কিংবা আরো পরে হোক সেটা আমি ঠিক বুঝি না, কিন্তু কথাটা হচ্ছে বিএনপি চায় ইলেকশন ফেব্রুয়ারিতে হোক। বিএনপি তো ডিসেম্বরেও নির্বাচন চায়, এখনো চায়। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। এনসিপি কি চায়? এনসিপি ইলেকশনটা ফেব্রুয়ারিতে চায়, যত সময় চায়। কি মনে হয় আপনার কাছে? না, ওনারা নির্বাচনটা চান কি চান না আমি তো ঠিক সেটা বুঝতে পারছি না। কারণ এনসিপির চাওয়াটা তারা বলছেন যে সংস্কার না হলে হবে না, পিআর পদ্ধতি যদি চালু না হয় তাহলে হবে না নির্বাচন, সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না। তারা এক এক সময় এক একটা কথা বলেন, কিন্তু তাদের বোঝা উচিত যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার দল থেকেও বলেছি যে যদি আমার দলের সঙ্গে তাদের নেগোসিয়েশন হয়, আমার দল যদি কোথাও আমাকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে চান, আমি বলবো যে ওই দলটা তাদেরকে দিয়ে দেন। ওকে, আমি এটা আরো বলেছি, আগেও বলেছি। না অসীম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসুদ ভাইকে জানতে চাই, মাসুদ ভাই আপনাদের কাছে একজন দর্শক স্পেসিফিকলি আপনার কাছে প্রশ্ন করতেছিলেন যে আপনি আসলে চকবাজার বা মিটফোর্ডের ঘটনা নিয়ে কথা বললেও আসলে কক্সবাজারের ঘটনাটা নিয়ে কেন কথা বলেন? আপনি যদি আমাদের একটু বলেন, আমাদের অনেকগুলো বিষয় আছে, আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন, দর্শকটাকে আবার হারিয়ে ফেললাম, যে গোপালগঞ্জে যেতে কি এনসিপির খালেদ মহিউদ্দিনের কাছে অনুমতি নিতে হবে? না ভাই, নিতে হবে না। আপনারা যান গোপালগঞ্জে। জি মাসুদ ভাই, আপনি বলেন। জি খালেদ ভাই, আমি আপনাকে একটু বলি যে আপনার মাধ্যমে আমার এই সম্মানিত দর্শককে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন এবং আমাকে মেনশন করেছেন, এজন্য আমি গর্বিত। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড, কিন্তু এটা তো ঠিক যে 2024 জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন। আমরা কি সবাই নাম জানি? আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে? 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে। কেন কেটেছে? কেটেছে এই জন্য যেটা নির্মম, এটা অত্যন্ত ভয়ানক ছিল, বিভৎস ছিল। 16 জুলাই 16 জুলাই, দুঃখিত, 16 জুলাই। কেন এটা আমাদেরকে দাগ কেটেছে? দাগ কেটেছে, এটা বিভৎস ছিল, এটা নারকীয় ছিল, এটা অমানবিক ছিল, এটা হায়ানার একটা সিনারিও ছিল। ঠিক আপনি দেখেন যে মিটফোর্ডের ঘটনাটা তো দেশ না,
আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? তিনটা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006 সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় নিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য। সেইটার ঘটনাটা মিটফোর্ডের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারোর জন্য যথার্থ হবে না। সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে, কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না, বা যে দেখতে পেরেছে সে 1-2 রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই। সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না, গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে। তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব, যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে, তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের, বলছে আমাকে মাসে 2 লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, দোয়া করো আমার জন্য। তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে। সেই জায়গাটা সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, খুব স্বাভাবিক না এটা? কিন্তু মাসুদ ভাই, একটা ছোট্ট বিষয়, এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফোল্ড করতেছে, এটা বিএনপির 2টা গ্রুপের মধ্যে বা 2টা জনের মধ্যে বা 2টা দলের মধ্যে, উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট? আচ্ছা দেখেন, যে মিটফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা, আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা। যদি আমি আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং 2 গ্রুপের, এবং সেটা বিএনপিরই 2 গ্রুপের হয়ে থাকে, সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে? সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে, আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই, কিন্তু তার সন্তান, তার মেয়েও বলেছে, তার স্ত্রীও বলেছে, এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা চাঁদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাঁদা চায়, চাঁদা যদি না পায় তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এবং আমাদের এনসিপি জি ভাই বলেন। খালিদ, একটা কথা একটু বলি আপনাকে। আমার শুধুমাত্র ওই দিন 12ই জুলাই, এটা সম্ভবত 9 তারিখে ঘটনা ঘটেছে, এটা 12ই জুলাই মিডিয়াতে এসেছে এবং ওই দিন আমার 2টো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোনো দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না। আমার ভিডিওটা এখনো পাবেন। কোনো দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে 2024-এর জুলাই আগস্টে। কিন্তু মাসুদ ভাই, কারেক্ট মি ইফ আই এম রং, মাসুদ ভাই আমি কারেক্ট মি ইফ রং, আমি কিন্তু আপনার শো দেখি, আমি আপনার শো দেখি, তো সেই জন্য আমার আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি, মানে বিএনপি। আবার বলছি, জি আবার বলি খালিদ ভাই, আবার 13 তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সেখানেও আমি স্টার্ট করেছি, আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম বুলবুল ভাই ছিলেন, যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন, ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছেন। আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই বিভৎসতার বিরুদ্ধে। এটা যে
যাতে ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা একদম, আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব Right. মহানগরের সেক্রেটারি হিসাবে, Right. সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। সুতরাং আমাকে যদি কেউ মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ এটাকে Okay, হাইলাইটস ঠিক করেছে আছে। কোনো ব্যক্তি বা দলকে পরিষ্কার- টার্গেট করে, এটা দুর্ভাগ্যজনক। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি একটু অসীম ভাইয়ের কাছে আসতে চাই। অসীম ভাই, আপনি যেহেতু একজন জুরিস্ট, আমাদের অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করছে যে গোপালগঞ্জে যে 4 জন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে, এবং তাদের গুলি করাটা আসলে জরুরি ছিল কিনা, তা আমরা যাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা প্রশাসনের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা, এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা? সেনাবাহিনী এই গুলি যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল? ধন্যবাদ। সেনাবাহিনী গুলি চালিয়েছে, কিন্তু সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছেন কিনা সেটা আমরা কেউ জানি না, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ তাদের গুলিতে হয়েছে কিনা, কিংবা আপনাদের মাধ্যমে আমরা দেখেছি অনেক আগ্নেয়াস্ত্রধারী গোপালগঞ্জবাসী আপনার গুলিবর্ষণ করেছেন। আপনার 9 শুটার গান সহ দেখেছি, রিভলভার সহ দেখেছি, পিস্তল সহ দেখেছি। তারা কারা ছিলেন? তারা না সেনাবাহিনীর, না এনসিপির, না আপনার পুলিশের। তাহলে আমরা একটা কথা বলি, সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে, যে আপনি আমাকে একটা চর দেবেন তাহলে আমি হয়তোবা সেটা আপনার প্রতিরোধ করার চেষ্টা করব, বা আমি আপনাকে একটা পাঞ্চ করতে পারবো, সর্বোচ্চ এইটুকু। আমি আপনাকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করতে পারবো না। এটা হচ্ছে যে প্রথম কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে বৈধ অস্ত্র কি অবৈধ অস্ত্র, সেটাও একটা বিষয় আছে। অস্ত্রটা 2009 সালের পর যদি আপনার ইস্যু হয়ে থাকে তাহলে সে সমস্ত অস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল জমা দেওয়ার জন্য। হাজার হাজার অস্ত্র কিন্তু অবৈধ হয়ে গেছে, অস্ত্র অবৈধ হয়ে গেছে, কারণ জমাটা পড়েনি। যে পরিমাণ অস্ত্র আপনার 2009 সালের পর ইস্যু হয়েছে, আপনি এই প্রসঙ্গটা তুলেছেন, খুব ভালো করেছেন। আমি একটা কথা বলি, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র এখনো অবৈধভাবে রাইট বাংলাদেশে রয়ে গেছে। কিন্তু অসীম ভাই, আমাদের জন্য মানে আমাদের জন্য একটু এই আইনের বিষয়টা যদি একটু বলতেন, যে আমরা লেথাল উইপন ব্যবহার করতে গেলে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার হয়? আমরা দেখেছি যে পুলিশ বা সেনাবাহিনী গোপালগঞ্জে লেথাল উইপন ব্যবহার করেছে একটু আগে থেকে। আইনের আপনার একটা রিজনেবল ডিফেন্স বলে একটা কথা আছে। আপনার জীবন যখন আপনি প্রাণহানির শঙ্কা করেন আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি প্রাণহানিও ঘটাতে পারেন। ওকে, এটাও কিন্তু আছে। এখন কথাটা কয়েকদিন আগে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসি রিটে যে লেথাল উইপন ইউজ করতে বলতেছেন, সেটা কি প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয়? প্রধানমন্ত্রীর তরফ থেকে বলতে হয় নাকি এমনি এমনি যখন আক্রান্ত তখনই করতে পারে এটা? না, উনি বলেছেন যেখানেই দেখবা সেইখানেই মারবা। আচ্ছা, ওটা ছিল ওনার সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওটা আপনার ডিফেন্সের কোনো বিষয় ছিল না, ওটা ডিফেন্সের বিষয়, ওটা আপনার অ্যাট্রোসিটি ছিল। ওটা একটা অ্যাট্রোসিটি ছিল। উনি যে অর্ডারটা দিয়েছেন ওটা অ্যাট্রোসিটি। ওনার আর গতকাল গোপালগঞ্জের না, দেখেন গোপালগঞ্জের বিষয়টা তো আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু আপনারা লাইভ করেছেন অনেকে, আমরা সেখানে দেখেছি। আগ্নেয়াস্ত্র হাতে যারা এসছেন, এনসিপি তো আমি একটা কথা বলি, এনসিপির কিন্তু রাইট আছে, তাদের লফুল যে অধিকারটা যেটা সেটা তাদের আছে, যে কোনো জায়গায় তারা সমাবেশ করতে পারবে। কথাটা হচ্ছে যে সময় উপযোগী কিনা, বা অ্যাভয়েড করতে পারতাম কিনা, কিংবা রাষ্ট্র আগে তাদের সিকিউরিটি এনশিওর করতে পারবে। আমি যে জায়গাটা বুঝতে চাইতেছি সেই জায়গাটা হইতেছে যে এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি, তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে 3 জন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, 3 উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজে থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না। আমি দেয়া লাগে না, এই ক্ষেত্রে দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে।